ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসনে নিহত ৩৫। দোহায় হামলার জেরে তেল আবিবের বিরুদ্ধে পারে আরব বিশ্বের সম্মিলিত পদক্ষেপ। কাতারে আবারও আক্রমণের হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসনে নিহত ৩৫। দোহায় হামলার জেরে তেল আবিবের বিরুদ্ধে আসতে পারে আরব বিশ্বের সম্মিলিত পদক্ষেপ। কাতারে আবারও আক্রমণের হুঁশিয়ারি নেতানিয়াহুর। নেপালে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক। সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে চায় আন্দোলনকারীরা। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক, তদন্তে এফবিআই। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে চালানো হামলায় ৩৫ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছেন। এদিকে দোহায় চালানো ইসরায়েলি হামলার বিরুদ্ধে কাতারের যে কোনো পদক্ষেপে দেশটিকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সৌদি যুবরাজ। কাতার জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ কী হবে তা আরব দেশগুলো শীঘ্রই একটি সম্মেলন নির্ধারণ করবে। তবে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও নেতানিয়াহুর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামাস নেতাদের বহিষ্কার না করা হলে কাতারে ফের হামলা চালানো হবে। স্থানীয় সময়ে বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এতে কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। বোমাবর্ষণে ঘরবাড়ি, ত্রাণকেন্দ্র ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। আগুনে নিয়ন্ত্রণে ও ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করেছে দমকল বাহিনী। ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল হুতিদের সদর দপ্তর, সামরিক ঘাঁটি ও জ্বালানি ডিপো। এদিকে দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আরব বিশ্ব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট ভাষায় বলেছেন, দোহার হামলা কেবল কাতারের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলের বিরুদ্ধেই আক্রমণ। কাতারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আরও বলেন, দেশটির যে কোনো পদক্ষেপে সৌদি আরব সহায়তা দেবে। কাতারের প্রতি সংহতি জানানোর দোহায় পৌঁছেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, দোহায় ইসরায়েলি হামলা কেবল আঞ্চলিক নিরাপত্তাই নয়, গাজায় জিম্মিদের জীবনের ঝুঁকিও ফেলেছে। থানি স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল যেটিকে সন্ত্রাসীদের আশ্রয় দেয়া বলছে সেটি কাতারের মধ্যস্থতায় ভূমিকা। তিনি বলেন, শীঘ্রই আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা সেখানেই ঠিক করা হবে। কাতারের হামলার পর ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্মেলন মূল্যায়ন করছে বলে জানিয়েছে কানাডা। মধ্যপ্রাচ্যের অবস্থা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বজুড়ে নিন্দার জ্বর উঠলেও তাতে কোনো কান দিচ্ছে না ইসরায়েল। উল্টো হুঁশিয়ারি করে নেতানিয়াহু বলেছেন, হামাস নেতাদের বহিষ্কার করা না হলে কাতারে ফের হামলা চালানো হবে। সংগঠনটির সদস্যদের যারাই আশ্রয় দেবে তাদের আক্রমণ করা হবে বলে হুমকি দেন নেতানিয়াহু। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে 11, নিখোঁজ 13। ভারী বৃষ্টিতে বিপর্যয় ভারতের পাঞ্জাব। পানিতে তলিয়ে ঘরবাড়ি ও ফসলি জমি। পাকিস্তানের করাচিতে চরম দুর্ভোগ। এবার নিজ দেশেই ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় ঘটে এ ঘটনা, যেখানে নৈশভোজের জন্য গিয়েছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প রেস্তোরাঁয় প্রবেশের আন্দোলনকারীরা তাকে বর্তমানে হিটলার আখ্যা দিয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকেন। এ সময় ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনীকে ইশারা করে আন্দোলনকারীদের বের করে দিতে বলেন। রেস্তোরাঁটিতে ট্রাম্পের সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ছিলেন। নেপালে বিক্ষোভকারী প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকও করেছেন দেশটির সেনাপ্রধান। স্থানীয় গণমাধ্যম বলেছে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিক নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতা ছাড়ার পর এখনও থমথমে নেপালের পরিস্থিতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তায় মোতায়েন হয়েছে সেনাবাহিনী। সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।
2 দিনের টানা বিক্ষোভ, সংঘাত আর রক্তপাতের পর থমথমে অবস্থা বিরাজ করছে নেপালে। প্রধানমন্ত্রী পদত্যাগের পর মঙ্গলবার রাত থেকেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। রাজধানী কাঠমান্ডুর জনশূন্য রাজপথে সাজোয়া যানের টহল দেখা গেছে। দোকানপাট বন্ধ ছিল। সেনাবাহিনী বলেছে, বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এবং সমস্যা সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বয় করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল। এছাড়া তাদের সঙ্গে আলোচনা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মহাসচিবেরও। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিক নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। জনগণের কাছে নৈতিক নিরপেক্ষ হিসেবে স্বীকৃতি ব্যক্তিদের মধ্যে আমরা সর্বসম্মতভাবে সুশীলা কার্কিক নাম অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব করেছি। দুর্নীতি, বেকারত্ব আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ায় গত কয়েকদিন বিক্ষোভ উত্তাল ছিল নেপাল। 2 দিনের সহিংস আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে চালানো হয় হামলা, ভাঙচুর। হতাহত হন বেশ কয়েকজন। দেশটির সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের টাহুক অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ক। বুধবার ভ্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করা হয়। পুলিশ জানায়, প্রায় 3000 মানুষের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কর্কলেকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। গুলিটি গলায় বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেই তরুণ রাজনৈতিক নেতাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় দায়ী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কার্ক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন রাজনৈতিক নেতা। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, প্রথমবারের মতো রাশিয়া ড্রোন ভূপাতিত করল নেটোর সদস্য দেশ পোল্যান্ড। বুধবার অন্তত 19টি রুশ ড্রোন প্রবেশ করলে পোল্যান্ডের বিমান বাহিনী ও নেটোর সহায়তায় সেগুলোর বেশ কয়েকটি ভূপাতিত করা হয়। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে নেটো। এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় 24 জন নিহত হয়েছে। পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করায় প্রথমবারের মতো রুশ ড্রোন ভূপাতিত করেছে দেশটি। পোল্যান্ডের সেনাবাহিনী জানায়, বুধবার তারা 11টি ড্রোন শনাক্ত করে, যার মধ্যে কয়েকটি ধ্বংস করা হয়। পোল্যান্ডের বিমান বাহিনী ও নেটো সহায়তায় স্থানীয় সেনা কমান্ড ড্রোনের অনুপ্রবেশের আগ্রাসী পদক্ষেপ বলে অভিহিত করেছেন। রুশ ড্রোনের বিষয়ে নেটো মহাসচিব বলেন, পোল্যান্ডের আকাশসীমায় এমন ঘটনা ঘটা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছায় হোক, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পুরো ঘটনায় মূল্যায়ন এখনও করেছে।